আমন্ত্রণ ২১শে রাতে। আমাদের আজকের বিষয় সরকারের ভেতর আরেক সরকার। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় সরকারের ভেতর আরেক সরকার, যে কথাটি আপনারা আলোচনায় সবসময় বলে থাকেন। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা এ ধরনেরই বক্তব্য তারা দিয়েছেন। আমি তাই সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটি আসলে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা। আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকার নতি স্বীকার করেছে, ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। টিআরবির নির্বাহী পরিচালক মনে করেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্রসহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত করার সুযোগ রাখা হয়েছে। আমি শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করতে চাই। সরকার নতি স্বীকার করেছে, একটি কথা তারা বলছেন। সরকার আসলে কেন নতি স্বীকার করতে হয় সরকারকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং সাথের আলোচককে। ২০২৫ সালের সম্ভবত ৭ বা ৮ আগস্ট একটা লেখা বেরিয়েছিল দৈনিক প্রথম আলোতে, যে সরকারের ভেতরে আলাদা সরকার কেন তৈরি হয়, এবং তার প্রেক্ষিতে তার বেশ কিছুদিন পরে আইনমন্ত্রী আসিফ নজরুলের একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল, এবং সেখানে তিনি সরকারের ভেতরের সরকারটাকে কিচেন ক্যাবিনেট বলেছিলেন। কিন্তু কিচেন ক্যাবিনেট দিয়ে পৃথিবীর অনেক জায়গায় তাদের সরকার পরিচালিত হয়, এটি সত্য। প্যারালাল সরকার, এর ভেতর থেকেও সরকার পরিচালিত হয়, তাও সত্য। কিন্তু আমাদের মতন দেশগুলোতে যখন প্যারালাল সরকার বা এই সরকারের ভেতরের সরকার যখন গেড়ে বসে, তখন প্রথম যে সরকারটা তার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সেই কারণে আমরা এই কিচেন ক্যাবিনেটটাকে ইতিবাচক না দেখে নেতিবাচক হিসাবে দেখি, এবং এই নেতিবাচক দেখার পেছনে যতগুলো কারণ, এই ধরনের একাধিক সরকার গঠিত হয়, এর পেছনে আমলারা থাকে, এর পেছনে স্বার্থন্বেষী মহল থাকে, এবং এই মহলটা তাদের মূল টার্গেটটা থাকে অর্থবিত্তের মালিক হওয়া এবং প্রভাব বিস্তার করা। এই স্বার্থান্বেষী মহলটা আসলে কারা? রাজনীতির সঙ্গে নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা, তারা, নাকি আসলে একেবারে রাজনীতির বাইরের মানুষ? এর মধ্যে সরকারের প্রশ্রয়ে উভয় পক্ষ থেকে মাথা চাড়া দিয়ে ওঠে। আমি উদাহরণ হিসাবে আপনাকে দেখাই। এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে অভিযোগটি উঠেছিল সেটি হলো সরকারের ডিসি নিয়োগের অনিয়ম এবং দুর্নীতি। একেবারে তোলপাড় হয়ে গেল, এবং সেই প্রক্রিয়ার সঙ্গে এনসিপির একজন নেতা, বগুড়াতে বাড়ি, তাকে প্রায় ৮ মাস পরে এনসিপি তাকে কারণ দর্শাও নোটিশ দিয়ে দল থেকে তাকে বের করে দিয়েছিল। তদন্ত শুরু হলো দুদক থেকে, এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। আবার ২৫ অক্টোবর মাসের ৯ তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল ৪ জন উপদেষ্টাকে নিয়ে। তার মধ্যে 2 জন উপদেষ্টা ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছেন, আর 2 জন উপদেষ্টা আছেন। সময় দেওয়া হয়েছিল 15 দিন, এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশিত হয়নি। এর ভেতর থেকে আমরা বুঝতে পারি সরকারের যে ভেতরের যে সরকার, এই সরকার কি সরকারের রান্নাঘরে থাকে নাকি বেডরুমে থাকে। সরকার যদি না চায় তাহলে কোনোভাবে এই যে বিকল্প সরকারগুলো গড়ে উঠতে পারে না। আবার কখনো কখনো কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য যখন দেখে তাদের ইন্টারেস্টটা সেইভাবে সরকার প্রিজার্ভ করছে না, সংরক্ষণ করছে না, তখন তারা বাইরের থেকে আর একটা সরকার গড়ে তোলে। যেমন
ঢাকা শহরে গত 1 বছরে এই যে মবের যে সংস্কৃতিটা আমরা দেখছি, বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, এমনকি দেশের সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তাকেও অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, কিন্তু সরকার তাদের সাথে পেরে উঠছে না। কেন? তারা আলাদা একটা প্যারালাল একটা সরকার গঠন করেছে এবং তাদের কিছু সমর্থক আছে যাদেরকে দিয়ে হেন কোনো অপরাধের কাজ নেই যেগুলো করা যায় না। এখন এই যে প্যারালাল যে সরকারগুলো, বিকল্প যে সরকারগুলো, এগুলোকে রাশ টেনে ধরার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে মেইন যে সরকারটা আছে সেই সরকার, দৃশ্যমান যে সরকারটা আছে সেই সরকার। কিন্তু সেই সরকার যদি দায়িত্বহীন হয়, সেই সরকার যদি নিজের ক্ষমতাটুকু নিজে উপলব্ধি করতে না পারে এবং সর্বোপরি যখন সে বুঝতে পারে যে জনগণের কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার কোনো জবাব দিতে হবে না, তখন মূল যে সরকারটা সে হাত পা গুটিয়ে বসে থাকে অন্যদের উপরে, তার যে দায়িত্ব সেই দায়িত্বটা বন্টন করে দেয় এবং এর ভেতর থেকে জনগণের জীবনে যে পাথর চাপার যে দুঃসহ অবস্থা, এটি ক্রমশ স্ফীত হতে থাকে, ভেতরের সরকার আরো শক্তিশালী হতে থাকে। আরও শক্তিশালী হতে থাকে। আমলাদের কথাটা আপনি বললেন, বাংলাদেশে এখন পর্যন্ত আমলারাই পরিচালনা করছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, ভাই কথা বলবেন। সেটা হলো আমাদের জুলাই অভ্যুত্থানের পরে সরকারের 3টি কাজ ছিল প্রায়োরিটি বেস। প্রথম হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা কিন্তু বিচারের কাজে অনেক দূর এগিয়েছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে। তারা জুলাইয়ের সময় কোথাও কি আপনারা কেউ, আমরা বলতে পারবো না যে তারা বন্দুক নিয়ে রাস্তায় নেমেছিল, নামেনি। কিন্তু তাদেরকে কেন সাজা হলো? সাজা হলো তারা প্রত্যেকেই রেসপন্সিবল কতগুলো জায়গায় ছিলেন। তাদের নির্দেশে হেলিকপ্টার গেছে, তাদের নির্দেশে গুলি হয়েছে। তাহলে পুলিশের যিনি প্রধান, একজন শীর্ষ আমলা, পুলিশের সর্বোচ্চ আমলা তিনি, তাকে কেন আপনি রাজসাক্ষী বানালেন? কেন? তিনি বন্দুক নিয়ে রাস্তায় নামেনি, কিন্তু তার নির্দেশে অথবা তিনি হয় নির্দেশ দিয়েছেন অথবা তিনি নিশ্চুপ ছিলেন। নিশ্চুপ যদি তিনি থাকতেন তাহলে কি সরকার তাকে ওই দায়িত্বে রাখতো? নিশ্চয়ই রাখতো না। তিনি নির্দেশ যে দিয়েছেন সেই নির্দেশের পরবর্তীকালে বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনার চানখারপুলে কনস্টেবল গুলি করে মারছে, এবং আপনি কি করছেন? আপনি পুলিশের আইজিকে 2 জনকে আপনি হুকুমের আসামি হিসাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন। আর তৃতীয় যিনি এই যে নির্দেশদাতা হিসাবে সবার আগে যার নামটা আসার কথা আপনি সাসপেক্ট করেন, আপনি সন্দেহ করেন, এবং এই ঘটনাটি ঘটে থাকে, তাকে আপনি রাজসাক্ষী করলেন। রাজসাক্ষী তাকে করা যাবে না আমি সেটি বলছি না, আইনগতভাবে এটি বৈধ, কিন্তু কাকে আপনি রাজসাক্ষী করবেন? আপনি পুলিশের প্রধানকে রাজসাক্ষী করবেন আর একজন কনস্টেবলকে হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করে ফাঁসি দিবেন। তাহলে এর ভেতর থেকে সরকারের যে পলিসি, সেই পলিসি হচ্ছে আপনি যদি নন পলিটিক্যাল হন, আপনি যে পলিটিক্যাল ফিগারের বাইরে হন, আপনি পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট তার বাইরে থাকেন, আপনি যদি প্রভাবশালী হন, আপনাকে কোনো না কোনোভাবে আমি পেছনের দরজা দিয়ে আপনাকে আমি রেস্কিউ করে দেব। জি, শাহ ইফতেখার তারিকের কাছে আসতে চাই। গতকাল আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের একটি বক্তব্য দেখেছি, বিবৃতি দিয়েছেন তিনি। আমি সেই বিবৃতির একটি কিছু অংশ উল্লেখ করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে, এটি হতাশাজনক। জুলাই সনদের পক্ষে যদি বিপুল জনসমর্থন প্রদর্শিত না হয় তবে অন্তর্বর্তী সরকার এবং আসন্ন নির্বাচন সহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। তিনি জুলাই সনদ নিয়ে কথা বলেছেন আসলে, বা গণভোটের প্রচারণা আমরা সেইভাবে দেখছি না। আসলে কেন এই অবস্থাটা? কেন গণভোট নিয়েও খুব বেশি একটি প্রচারণা নেই, মানুষের মধ্যে আলোচনা নেই? আপনি কি মনে করেন সবকিছুই আসলে প্রশ্নের মুখে পড়ে যাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচককে এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন সেই সমস্ত দর্শকদেরকেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মোহতারাম আমির যে কথাটি বলেছেন যে জুলাই সনদের আলোচনাটি হারিয়ে গেছে, এ কথাটি একেবারে সত্য। শুধু কি তাই, যে সংস্কারের আশায়, যে একটা নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায় মানুষজন
নিজের সবচেয়েতে প্রিয় জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে রাস্তায় নেমে এসেছিল, সেই মানুষজন শূন্য হাতে ঘরে ফিরে গেল। মানুষজন কিছুই পেল না। সংস্কার, বিচার, নির্বাচন, তিনটি আশা মানুষের ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু সংস্কার আসলে কিছু কি হয়েছে? আমার তো মনে হয় না সংস্কারের তেমন বলা কোনো- হচ্ছে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অত পরে কথা। জি, সংস্কারের মূল জায়গাটি ছিল নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার। কারণ হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থার যদি সংস্কার না হয়, তাহলে যেভাবে রাজনৈতিক দলগুলি ক্ষমতাসীন হয়, টাকা এবং অস্ত্রের উপর ভর করে যেভাবে ক্ষমতাসীন হয়, তাদের ফেসিবাদী হয়ে ওঠাটাই স্বাভাবিক। তো সেই নির্বাচনী ব্যবস্থার কোনো সংস্কার হলো না। সেই নির্বাচন সেই আগের মতোই আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে প্রচুর অবৈধ অস্ত্র এবং কালো টাকার মালিকরা সদম্ভে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। ঋণ খেলাপি যারা, তারা বিভিন্ন রকমের নয় ছয় করে তাদের মনোনয়নপত্র বৈধ করে ফেলেছে এবং নির্বাচন কমিশন এই ক্ষেত্রে চোখে ঠুলি এঁটেছে। একটি আসনের কথা আমি একদম স্পষ্টভাবে বলতে পারি, তার মনোনয়নপত্রে সে তথ্যের গরমিল ছিল। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, এটা তাদের রাইট, অন্যের মনোনয়নপত্রের একটা কপি তারা পেতে পারেন। যখন এটা চাওয়া হলো, তখন মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এটা নয় ছয় করে শেষ পর্যন্ত এটা প্রদানই করলেন না। তিনি বললেন যে কি দরকার, আপনারাও নির্বাচন করবেন, তারাও নির্বাচন করবেন, মানে তারা অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আসলে সংস্কারের মূল যে জায়গাটা, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সেখানেই সংস্কার হয়নি। এবং এটা কেন হয়নি? আরেকটা প্রশ্ন আপনি এর আগে করেছিলেন যে কেন ভিন্ন প্যারালাল সরকার তৈরি হয়। প্যারালাল সরকার তৈরি হয় তখনই যখন যে সরকার ক্ষমতায় থাকে তার মেরুদণ্ড থাকে না। যখন মেরুদণ্ড থাকে না, তখনই সে নতি স্বীকার করে। এটা কিন্তু আমাদের এই সরকার তো মেরুদণ্ড ছিল, সব দলের সমান সমর্থন ছিল সব। এই সরকার সবচেয়েতে ক্ষমতাশালী সরকার হওয়ার কথা ছিল। কিন্তু তাদের যদি নিজেদের উপরে নিজেদের আস্থা না থাকে এবং নিজেরাই যদি সেটা এক্সারসাইজ করতে রাজি না থাকে, তাহলে তো আর কিছু করার নাই। এখন সেটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কারো ইঙ্গিতে তারা এই এক্সারসাইজ করলেন না, সেটা একটা প্রশ্নের বিষয়। রাজনৈতিক সরকারগুলিও কিন্তু আমলাদের উপর নির্ভর করে। কেন নির্ভর করে? এইটা মূল জায়গাটা চিহ্নিত করতে হবে। দেখুন, একটি দেশের মূল ড্রাইভিং সিটে থাকে যারা ক্ষমতায় থাকে, যারা সরকারে থাকে, তারাই দেশকে নেতৃত্ব দিবে, আমলারা তাদের কথা শুনবে। কিন্তু অবৈধ টাকা এবং অস্ত্রের বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতাসীন হয়ে যায়, যাদের না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে অন্য কোনো যোগ্যতা, এমনকি আপনারা দেখেছেন সংসদে গিয়ে বাংলা কথাটা পর্যন্ত বলতে পারে না, এমন ব্যক্তিরা যখন সংসদে চলে আসে, তারাই তো দেশকে নেতৃত্ব দেয়। তো দেশকে নেতৃত্ব দিবে কারা? আমলারা। সবচেয়েতে ভালো রেজাল্ট করে আমলা হয়। তো তাদেরকে এই সমস্ত অযোগ্য ব্যক্তিরা কি নেতৃত্ব দিতে পারে? অযোগ্য ব্যক্তিরা তাদেরকে পরিচালনা করতে পারে না। যখন তাদের ওই যোগ্যতা থাকে না, তখন তারা আমলাদের কাছে মাথা নত করে। আর আমলারা কেন এই সুযোগটা গ্রহণ করে? আপনি লক্ষ্য করেছেন 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই পাচারের উল্লেখযোগ্য অংশ পাচার করেছে আমলারা। তো এই যে উল্লেখযোগ্য অংশ আমলারা পাচার করলো, তারা তো এই অবৈধ টাকার স্বাদ তারা পেয়ে যায় এবং অপ্রকাশ্য কিন্তু প্রবল ক্ষমতার অধিকারী হয় এই আমলারা। তো এইটার লোভে তারা প্যারালাল সরকার গঠন করে। তো যাই হোক, সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোটাই সঠিকভাবে আমি এই পর্যায়ে আমি শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে মানুষ যে আশা করেছিল, আমার মনে হয় মানুষের সে আশা ঘুরে বালি। মানুষ কিছুই পেল না। মানুষের পেতে হলে আরেকটা বিপ্লব লাগবে, আবার বিপ্লব লাগবে। আমি আপনার এখানে বহুদিন আগে বলেছিলাম, একই কথা বলেছিলাম যে এই যে যা হয়েছে গণ অভ্যুত্থানে, এই অভ্যুত্থানের ফলাফল মানুষ পাবে না। মানুষের প্রাপ্তির খাতা শূন্য থাকবে। কারণ যে রাজনৈতিক দলগুলি এতদিন দেশ শাসন করেছে, তারাই চায় নাই সংস্কার হোক, তারাই চায় নাই বিচার হোক, তারাই চায় নাই নির্বাচনটা সুন্দরভাবে হোক। অতএব
মানুষ কিছুই পাবে না। মানুষের প্রাপ্তির খাতায় যদি কোনো কিছু যোগ করতে হয় তাহলে আর অভ্যুত্থান দিয়ে কাজ হবে না, এবার বিপ্লব করতে হবে এবং এই বিপ্লবের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এ পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, জুলাই সনদ নিয়ে তো অনেক কথা হয়েছে, আপনিও অনেকবার কথা বলেছেন। আসলে জুলাই সনদ বাস্তবায়ন করা আর না করার মধ্যে কি বিষয়টি দেখছেন আপনি? আসলে এই জুলাই সনদকে সামনে রেখে আমাদের যত ধরনের সরকারের ব্যর্থতা, সরকার ঢাকা দিয়েছে জুলাই সনদ দিয়ে। আওয়ামী লীগ সরকার তার সমস্ত দুষ্কর্মকে ঢেকে দিত যেমন মুক্তিযুদ্ধে ত্রিপল দিয়ে, আর এই সরকার তার সমস্ত দুষ্কর্মকে ঢেকে দিচ্ছে জুলাই দিয়ে। জুলাই বিক্রি হচ্ছে, জুলাইয়ের স্টেক হোল্ডার কারা তাদেরকে বাইরে রেখে জুলাই চলে গেছে জোরদারদের হাতে। ওসমান হাদি কিন্তু মারা যাওয়ার আগে বলেছিলেন যে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে। জুলাই নিয়ে আসলে ব্যবসা হচ্ছে, সরকার ব্যবসা করছে, রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে। এই সময়কালে সবথেকে আলোচিত বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদ এটি দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আমরা যারা এসে বলি যে জুলাই সনদের জন্য আমি আমার বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়াতে আপত্তি নেই, এগুলো হলো ধোঁকাবাজি। আমি আপনাকে উদাহরণ হিসাবে বলি, জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে গণভোটের ডাক দেওয়া হয়েছে, তাই তো? বাংলাদেশের যে সংবিধান, এই দেশটা কি সংবিধান অনুযায়ী চলছে কিনা? এক, বাংলাদেশের পুরনো যে সংবিধানটা, শেখ হাসিনার হাত থেকে শেখ হাসিনা পর্যন্ত যে সংবিধানটা, সেই সংবিধান কি বাতিল হয়েছে? বাতিল হয়নি। সংবিধানের যতটুকু দরকার, যখন আপনার দরকার হচ্ছে আপনি কলিজাটা কেটে নিচ্ছেন, যখন দরকার হচ্ছে আপনি সিনার মাংস কেটে নিচ্ছেন, এইভাবে ব্যবহৃত হচ্ছে। ওই সংবিধানে কিন্তু গণভোট নেই। তাহলে গণভোট যদি আপনি এখানে ইন্ট্রোডিউস করতে হয়, সেটি কিভাবে করবেন? আপনি কোথায় পেলেন গণভোট? আপনার সংবিধানে নেই। আপনি বলতে পারেন যে সংবিধান মানি না, সেই কথাটাও তো আপনি বলছেন না যে আমি সংবিধান মানি না। আপনি যদি সংবিধান না মানেন, গণঅভ্যুত্থানের ভেতর থেকে মানি না এটা তো কেউ বলছে না। সংবিধানটা, শপথ নিয়ে সংবিধান সমুন্নত রাখা, আমি ওই জায়গাটাই আসছি আর কি। আপনি যে সংবিধানটা আছে, আপনি বলতে পারেন যে গণঅভ্যুত্থানের ভেতর থেকে এটি নাকচ হয়ে গেছে, কিন্তু সেই কথা তো বলছেন না আপনি। ফরহাদ মাজাহার ভাই বলছে, কিন্তু যখন ফরহাদ মাজাহার বলছে তখন আপনি তাকে গালি দিচ্ছেন যে সে একটা কেওয়াজ লাগাতে চায়। তাহলে আপনি একদিকে বলছেন না যে সংবিধানটা আছে কি নেই, তাহলে সংবিধানে যেটা নেই সেটি আপনি নিয়ে আসছেন কিভাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে সংস্কারের জায়গায় এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাই তো? তো সে এখন বলছে যে সবাইকে গণভোট দিতে হবে, আমি 250 স্বেচ্ছাসেবক তৈরি করব সারা দেশে প্রচার করার জন্য। তো একজন ভোটার যদি তাকে জিজ্ঞেস করে যে ভাই, আপনি সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলো, আপনি তো স্বাক্ষরই করেন নাই কেন? রাজনীতি তো অভিমানের জায়গা না, আপনাকে যুক্তি দিয়ে বলতে হবে আমি এই কারণে স্বাক্ষর করিনি। তো যে জিনিসটাকে আপনি স্বাক্ষর করেননি, সেই বিষয়ে আপনি ওপিনিয়ন কিভাবে তৈরি করেন? আপনি নিজেই তো এটার সঙ্গে একমত না। এক, আপনি জুলাই অভ্যুত্থানটা তরুণদের আন্দোলন ছিল, তাই তো? নারীদের অংশগ্রহণ ছিল। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা আমরা জানি, আবার সেই নারীকে রাস্তা ঘাটে, অফিসে, আদালতে হেনস্থা করার ঘটনা আমরা জানি, অহরহ ঘটছে। জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলা হয়েছিল যে মিনিমাম 5% তারা নির্বাচনে মনোনয়ন দিবে। আমি বড় দুটো দল ধরি, বিএনপি এবং জামাতকে ধরি। বিএনপি কিছু সংখ্যক নারীকে তারা রেখেছে, জামাতের একজন প্রার্থীও তারা নারীকে দেয়নি। যদিও আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের সাথে যখন বৈঠক করে আজ থেকে 3 মাস আগে, তখন কিন্তু জামাতের আমিরের পাশে তাদের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। আপনি ইন্টারনেট সার্চ দেন, আপনি পাবেন। জি, আমরা দেখেছি খবর, তাই না? তাহলে আপনি যখন আপনার নিজস্ব পলিটিক্সের যখন প্রয়োজন হচ্ছে, তখন নারীকে সামনে নিয়ে আসছেন। আবার জুলাই সনদ নিয়ে আপনি একেবারে আকাশ পাতাল আপনি বিদীর্ণ করে ফেলছেন। কিন্তু জুলাই সনদের যে জায়গাটায় আপনি একমত হয়ে এলেন, এই যে 5% ইস্যুতে 3টি রাজনৈতিক দল আপত্তি করেছিল, সিপিবি, বাসদ, আর কোনো একটা রাজনৈতিক দল, জামাত কিন্তু আপত্তি করে নাই। তাহলে আপনি এখানে এসে ওই যে জুলাই সনদের যে একটা শর্ত রয়ে গেছে সেটি আপনি মানবেন না, তার বাইরে এসে আপনি জুলাই সনদের জন্য জান কোরবানি করে ফেলবেন।
দ্বিতীয়ত আমি বলি, এই যে জুলাই অভ্যুত্থানটা, এটা তো তরুণদের আন্দোলন। তরুণরা এখানে সব থেকে বড় ভূমিকা পালন করেছে। মূলত গরিব মানুষ রক্ত দিয়েছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে তরুণরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 25 থেকে 45 বছরের মধ্যে নমিনেশনের ক্ষেত্রে এনসিপি যাদেরকে নমিনেশন দিয়েছে তরুণদের মধ্যে 95%। গণ অধিকার পরিষদ তারা দিয়েছে 75%, নূরের দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দিয়েছে 43%। জাতীয় পার্টি 23%। জামাত কত জানেন? 17%। আর বিএনপি 6%। অর্থাৎ গণ অভ্যুত্থানের যে চ্যাম্পিয়ন দুটো দল তরুণদেরকে প্রমোট করলো কিভাবে? অথচ এই যে আপনি মাঠে যখন আলোচনা শুনছেন, তখন জামাত ঠিক করে দিচ্ছে যে আপনি জুলাই অভ্যুত্থানের বিপক্ষের মানুষ। মেজর আখতারুজ্জামান যখন তার দলে যোগদান করছে তখন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে বলবে আপনি জুলাই অভ্যুত্থান মানেন না, আপনি জুলাই সনদ মানেন না। তো আমি দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে তারা জুলাই সনদ কিভাবে ভায়োলেট করছে এখানে। জি, আমি সেই প্রশ্নেই আসতে চাই শাহ ইফতেখার তারিকের কাছে। তারিক ভাই, আসলে এই যে প্রশ্নটি করছিলাম আমি শরীফ ভাইয়ের কাছে, যে জুলাই সনদ আসলে থাকা বা না থাকার এটির কি বিষয় আসলে? দেখুন, এটি যদি আমরা নাই মানি, এটি যদি আমরা যে কথাগুলো বলা হয়েছে সেটা আমরা মানছি না, আবার আরেক দিকে বলছি যে এটি ছাড়া চলবে না, এই দ্বিচারিতা কেন? দ্বিচারিতা তো আমাদের আসলে রক্তে মিশে আছে অনেক অধিকাংশের। তো এখন জুলাই সনদে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনা করে একটা জায়গায় উপনীত হয়েছি। আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলির মধ্যে তাই সেই একটা বোধোদয় তারা সৃষ্টি হবে। হ্যাঁ, দুই একটা বিষয় এক একজনের থাকতেই পারে, কিন্তু মেজরিটি একেবারে সংখ্যাধিক্যের ব্যাপারে সবাই একমত হয়েছিলাম এবং দেশটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য একটা স্বপ্ন সবাই দেখেছিল, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে বিশেষ রাজনৈতিক দলগুলি তারা আগের ব্যবস্থাটাকেই পছন্দ করে, নতুন ব্যবস্থায় তারা যেতে চান না। নতুন ব্যবস্থাকে তাদের জন্য হুমকি মনে করেন। নতুন ব্যবস্থায় যদি তারা যান তাহলে তাদের অনেক কিছুই হয়তো বাদ দিতে হবে। এই জন্যই হয়তো তাদের মধ্যে এই দ্বিচারিতা প্রদর্শিত হয়। পুরনো বন্দোবস্তটাই তাদের কাছে অনেক ভালো, যদিও মুখে নতুন বন্দোবস্তের কথা তারা বলেন। তাহলে আসলে দাঁড়ালোটা কি? ওই তো আগেই বললাম যে দাঁড়ালোটা কি, শেষ পর্যন্ত ফলাফল মানে সরল অঙ্কের ফলাফল সরল মানে মেলে না, তো অনেকটা এরকম আর কি। তবে এটাতে আমি হতাশ নই, কারণ হচ্ছে আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আমরা সংগ্রাম করতে করতেই আপনি বলছিলেন যে আবারও বিপ্লব, আবারও সংগ্রাম, কারণ মানুষ প্রতারিত হচ্ছে, বারবার প্রতারিত হচ্ছে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং যারা অধিকারের কথা বলে সামনে তাদেরকে নেতৃত্ব দেয় তারাই তাদের সাথে প্রতারণা করে। তো এই অবস্থায় একটা পূর্ণাঙ্গ পরিবর্তন ছাড়া আমার মনে হয় না পরিপূর্ণ কল্যাণ আমাদের দেশের জন্য সেটি একটু সুযোগ ছিল। সেটি কেন? ওই তো যারা স্টেক হোল্ডার তারাই এটাকে লক্ষ্যভ্রষ্ট করেছে, যারা মূল স্টেক হোল্ডার তারাই এটাকে লক্ষ্যভ্রষ্ট করেছে। এবং দড়ি টানাটানি তো আছে, দেশের বাইরের দড়ি টানাটানি আছে। বাইরের কথা বলছেন আপনি? অবশ্যই। সে বিষয়ে অবশ্য শরীফ ভাই একটি বলছিলেন, আমি যখন বলছিলাম যে সরকারের ভেতর আরেক সরকার, শরীফ ভাই বলছিলেন সরকারের বাইরেও তো আরেকটি সরকার আছে। এটা তো ওপেন, এটা আলোচনা যেতে হবে। আমি বিরতিতে যাওয়ার আগে শরীফ ভাইয়ের কাছে আমি সেই প্রশ্নের বিস্তারিত জানতে চাইবো, আসলে সরকারের ভেতরে বাইরে আসলে কারা কারা আছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। আবারও স্বাগত, আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আমি বিরতিতে যাওয়ার আগে শরীফ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে
ভেতরে এক সরকার, বাইরে আরেক সরকার, সেই বাইরে ভেতরের সরকার মিলে আসলে কি অবস্থা এখন? প্রথম জায়গাটায় আমি আবার পেছনে ফিরে যাই, যে শেখ হাসিনা এই ধরনের কর্তৃত্ববাদী সরকার দানবীয় একটা রূপ নিয়ে কেন এসেছিল? যখন তার সঙ্গে জনগণের ভোট ছাড়া সে সরকার গঠন করত, মন্ত্রিত্ব ভাগাভাগি করত, তার রাজনীতি করতে পারত, তখন সে আস্তে আস্তে আমলাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং আমলারা তাকে নানাভাবে কন্ট্রোল করা শুরু করে। যে আমলা লুঙ্গি পরা শিখতে বিদেশ সফর করে, এটা সরকার জানে না যে এটি প্রয়োজন নেই, তারপরেও সরকার তাকে আটকায় না। কেন আটকায় না? কারণ সে মনে করে যে ওকে খুশি রাখতে হবে। যে আমলা গোসল করা শিখতে বিদেশ যেত, আমাদের এখানে তো প্রচুর ঠাট্টা করেছি আমরা গোসল করা শিখতে, তারপরে জঙ্গল কাটা শিখতে, চুল কাটা শিখতে বিদেশ যাচ্ছে, খিচুড়ি রান্না করা শিখতে। কারণটা কি? কারণটা তারা যে জানতো যে আমরা সরকারকে পেয়ে বসেছি, কারণ তোমার পাবলিক নেই, আমার উপরে তোমাকে নির্ভর করে দেশ চালাতে হবে, সুতরাং আমি যেভাবে চাইবো সেভাবে। আর এই সুযোগে তারা মোটামুটি টাকা পয়সা যে যেভাবে পেরেছে তারা নিয়েছে, কিন্তু দায়টা পুরোটাই পড়েছে গিয়ে পলিটিশিয়ানদের হাতে। এখন সরকারের যে জায়গাটা ছিল, আমরা ডক্টর ইউনূসকে কি হিসাবে দেখতাম? সারা পৃথিবীতে রাজা বাদশারা তাকে চিনেন, তাকে সম্মান করেন, এক নামে চিনেন। এই জায়গাগুলো আমরা জানতাম না? সারা পৃথিবীর সাথে তার যে সংযোগ, হ্যাঁ আছে, তাকে সবাই অনার করে। কিন্তু গত এক বছরে তার কাছ থেকে তার এই যে ইমেজ, তার যে দক্ষতা, তার যে সারা পৃথিবীব্যাপী পরিচিতি, এর ভেতর থেকে আপনার অর্জনটা কি? আপনি এই পরিচয় দিয়ে সারা পৃথিবীর দরজা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিচয় দিয়ে আমরা কি 10,000 শিক্ষার্থীকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে স্কলারশিপ এনে তাদেরকে বাইরে পাঠাতে পেরেছি? পারিনি। আমাদের যে আঞ্চলিক যে সমস্যাগুলো ছিল সেগুলোকে সমাধান করতে পেরেছি? পারিনি। মিয়ানমার, আপনি সেই প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে। ওই যে জায়গাগুলোতে তো আমি যেটা দেখতে পাচ্ছি, সরকার একটা কাজ করেছে। কি সেটা? আমরা বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির উপরে ভারতের যে আধিপত্য, তার যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধ করতে হবে। ভারতের সীমান্ত থেকে গুলি এসে আমাদের ভাইদের বুক বিদীর্ণ করছে, এটা বন্ধ করতে হবে। তিনি সেটি বন্ধ করেছেন, কিন্তু নতুন উইন্ডো চালু করেছেন আমেরিকা। আপনি আমাকে বলেন, আমি জানি না ভাইরা তাদের রিয়াকশনটা কি। বাংলাদেশ সরকার খলিলুর রহমান নামে যে ব্যক্তিটি আছেন, গত 15 বছরে আমাদের এই অনুষ্ঠানের একজন দর্শকও যদি বলতে পারেন যে আমি খলিলুর রহমানকে চিনতাম, বাংলাদেশের গত 15 বছরের লড়াইয়ে খলিলুর রহমানের কন্ট্রিবিউশন কি, তারপরেও আপনি তাকে নিয়ে এসেছেন। এবং গত পরশুদিন তিনি গিয়ে আমেরিকায় গিয়ে বলছেন যে গাজায় আমেরিকা যে নতুন একটা সৈন্য গ্রুপ গঠন করছে, সেখানে বাংলাদেশ থেকে আমরা যুক্ত হতে চাই। তিনি কার সাথে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছেন? তাকে ডক্টর ইউনূস, আমি নিশ্চিত হয়ে বলতে পারি, এটি ডক্টর ইউনূসের অনুমোদন ছাড়া খলিলুর রহমানের 14 পুরুষের কারো সাধ্য নাই এই কথাটা গিয়ে আমেরিকায় প্রস্তাব করা যে আমরা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সাথে, যারা হাতে হাত মিলিয়ে সেখানে নারী শিশুদের উপরে একেবারে কিয়ামত নাজিল করে দিয়েছে, তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে হাত মেলাবে। ডক্টর ইউনূসের অনুমোদন ছাড়া খলিলুর রহমানের 14 পুরুষের সাধ্য নাই এই কথাটা গিয়ে আমেরিকায় প্রস্তাব করা। তাহলে ডক্টর ইউনূস যে সমস্ত স্পর্শকাতর বিষয় এবং যে বিষয়গুলো আমেরিকার পারপাস সার্ভ করে, সেই জায়গাগুলোতে তিনি এক ধরনের ওপিনিয়ন দিচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। আর দেশের ক্ষেত্রে আপনি হঠাৎ করে স্টারলিংকের ভাইস চেয়ারম্যান এসেছেন বাংলাদেশে 3 মাস আগে। যাওয়ার সময় তিনি সংবাদ সম্মেলন করে বললেন, পৃথিবীর যতগুলো জায়গায় আমরা সরকারের কাছ থেকে কাজ করার যে সহযোগিতা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, বাংলাদেশের সাপোর্টটা সব থেকে বেশি। স্টারলিংক একটা টেলিকমিউনিকেশন কোম্পানি, তার কাজটা তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন। আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলি, কোট করি সবসময়, যে আমেরিকার কেউ আসলে ডক্টর ইউনূসের মনে হয় আমার জামাই বাড়ির থেকে আত্মীয় স্বজন এসেছে। অথচ গত 1 বছর বাংলাদেশের ব্যবসায়ীরা তার সাথে দেখা করার জন্য পেছনে পেছনে ঘুরছে, এখন পর্যন্ত দেখা করতে পারেনি। তাহলে আমরা যেটা দেখি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেভাবে দেখেছিলাম,
আমাদের যেভাবে প্রত্যাশা ছিল তিনি সেই প্রত্যাশা পূরণ না করে তিনি একের পর এক এলএনজি কোম্পানি পিটার হাসের কাছ থেকে 1 লক্ষ কোটি টাকার এলএনজি কিনবো, আমেরিকার কাছ থেকে 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে বিমান কিনবো, আমেরিকার কাছ থেকে জাহাজ কিনবো। আমাদের যে টোটাল ডেভেলপমেন্ট বাজেট প্রায় 1/3 ইতিমধ্যেই আমেরিকার কাছ থেকে কেনাকাটার জন্য আপনি ঠিক করে ফেলেছেন। আমরা কি ওনাকে ভারতের জনকে বিদায় করে দিয়ে আমেরিকার স্বার্থ দেখার জন্য তাকে এনেছি? কিন্তু তিনি তো সেটি করছেন। জি, আপনার কাছে আমি আবারও আসবো, আরও বেশ কিছু বিষয় আমি আপনার কাছে, বিশেষ করে মিয়ানমার নিয়ে আপনি কিছু কথা বলতে যাচ্ছিলেন, আমি সে বিষয়ে পরে আসছি। আমি তারিক ভাইয়ের কাছে আসতে চাই। তারিক ভাই, যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে যে গাজার প্রসঙ্গটি, সরকারের পক্ষ থেকে যে একটি সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেটি বলেছেন, সেটি আসলে আপনারা বা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে দেখেন? না, একেবারেই আমরা তীব্রভাবে এটার প্রতিবাদ জানাই এবং এটা হতে দেওয়া যাবে না। এটা সরকার হঠকারী যে সিদ্ধান্ত যদি তারা নেয়, তাহলে সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যাপারে তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং দেশের মানুষ এটা চায় না। দেশের মানুষের ম্যান্ডেট ছাড়া তারা এইরকম একটা সিদ্ধান্ত তারা নিতে পারেন না। একদম স্পষ্ট ভাষায় এটা বলতে চাই। এখানে দেখুন যে ভারত, আমাদের এই দেশটা তো এর আগে যেটা ছিল যে নামকাওয়াস্তে বাংলাদেশ ছিল, কিন্তু দেশ চালাতো ভারত। এখন আবার এইখানে ভারতের পরিবর্তে আরেকটা দেশ আমার দেশ চালাবে, এইটা তো দেশের স্বাধীনতা প্রিয় কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে অন্যের হস্তক্ষেপ, অবাধ হস্তক্ষেপ, এটা আমরা চাই না। আমরা চাই যে আমরা আমাদের সিদ্ধান্তটাকে গ্রহণ করব, অন্যের ইশারায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব না, এটাই হওয়া উচিত। এবং অনেক বিষয়ে আমি ওনার স্পিরিটের সাথে একমত, কিন্তু কিছু কিছু বিষয়ে কিছু যৌক্তিক বিষয়ও আছে। যেমন আমাদের যে তৈরি পোশাক উপরে যে ট্যাক্স আরোপ করা হয়েছিল, এই ট্যাক্সের বিষয়টাকে তারা হ্যান্ডেল করেছেন এবং তার বিনিময়ে কিছু চুক্তি তারা করেছেন, যেমন বিমান কেনা বা দীর্ঘমেয়াদে। এখন এইটা কিন্তু আলোচনার বিষয়, এটা আমাদের জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া দরকার এবং এখানে কোনটা কতটুকু আমাদের লাভ হলো, কতটুকু আমাদের ক্ষতি হলো, সেটা আমরা আলোচনা করব। প্রকাশ করা হয়নি। এইটা স্পষ্ট হওয়া উচিত, এটা স্পষ্ট হওয়া উচিত। মোট কথা, এই দেশটা আমাদের এই ছোট্ট একটা দেশ, এই দেশটার উপরে এত আগ্রাসন, এত কিছু, এবং এই দেশের যারা নেতৃত্ব দিবে তারাই যদি এই দেশের প্রতি মমত্ববোধ তাদের না থাকে, তাহলে যা হওয়ার তাই তো হবে, জনগণ শুধু বঞ্চিতই হয়ে যাবে। তাহলে আপনারা যে বলছেন উচিত বা এটা অনুচিত, মানে এই কথার মধ্যেই আসলে শেষ থাকবে? এই কথার মধ্যে শেষ না, মানে একটা আমরা আশা করেছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সঠিক ট্র্যাকে উঠব, কিন্তু সেই ট্র্যাকে ওঠাটা যেহেতু হচ্ছে না, তাহলে আমাদেরকে নতুন ট্র্যাক খুঁজে নিতে হবে, নতুন ট্র্যাক খুঁজতে হবে, মানুষকে খুঁজতে হবে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলবো, আপনারা যাদের নেতৃত্বে এই দেশটা পরিচালিত হয়েছে এবং যারা এখন নেতৃত্ব দিতে আসছে, তাদের চরিত্র বুঝতে হবে যে তারা আসলে কি চায়, তারা জনগণের জন্য কতটুকু করে আর কতটুকু করে নিজেদের স্বার্থের জন্য। অতএব জনগণকেই তার পথ খুঁজে নিতে হবে। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই আবারও। মিয়ানমার প্রসঙ্গ আপনি বলছিলেন বেশ কয়েকবার। গতকালকে একটি ঘটনা দেখেছি আমরা, বাংলাদেশের টেকনাফ সীমান্তে একটি শিশুর মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আজকেও আরেকটি ঘটনা ঘটেছে। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগেও স্থল মাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হয়েছেন। আজকেও এক যুবক আহত হয়েছেন, তার পা উড়ে গেছে। কি আসলে টেকনাফ সীমান্তে কি হচ্ছে? ধন্যবাদ। আমাদের এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা ইস্যুতে আমাদের সব থেকে স্পর্শকাতর জায়গাটা হচ্ছে এই যে রোহিঙ্গাদের জায়গা দেওয়া এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারা। সরকার এটিকে নিয়ে ক্রেডিট নেওয়ার জন্য হাইপ তুলেছে, এই সরকারের কথাও মনে আছে। এবং যে দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে আমাদের এখানে প্রবেশ করার সুযোগটা দেওয়া হয়েছিল, নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা বললেন তার ছোট বোন তাকে বলেছে, বুবু 18 কোটি মানুষকে তুমি খাওয়াতে পারো, 10 লাখ মানুষকে খাওয়াতে পারবা না। মানে 18 কোটি মানুষকে উনি খাওয়াতেন, আর 10 লাখ মানুষকে খাওয়াবেন না কেন? আবার একই সাথে ওই সময় রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে
আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা চাপ দিয়েছিল সরকারের উপরে, বাধ্য করেছিল। আমি কয়েকটা ঘটনা আছে, বিস্তারিত বলা যাবে না, তবে আমি নিজের আগ্রহে আমি একাধিকবার কুতুপালং সহ যে ক্যাম্পগুলো আছে আমি নিজের আগ্রহে গিয়েছি পরিস্থিতিটা বোঝার জন্য। আমার বেশ কতগুলো লেখাও বেরিয়েছে এগুলোর উপরে, মূলত ওইটার জন্য। আমি একেবারে রিয়েলি মনে করি যে বাংলাদেশের সব থেকে স্পর্শকাতর জায়গা হচ্ছে এটা, কিন্তু এটিকে যেভাবে ম্যানেজ করা দরকার ছিল সেই কাজটা আমরা করতে পারিনি এখন পর্যন্ত। সরকার যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটি করেনি, এবং এর সঙ্গে আমাদের যে আঞ্চলিক রাজনীতি তার একটা যুক্ত হয়ে গেছে। আমরা উপরিকাঠামোতে যত ধরনের একেবারে শুনশান নীরবতা দেখি, ভেতরে ভেতরে অনেক কিছুই হচ্ছে যেগুলোর একটা বড় অংশের খবর আমরা জানি না, সরকার অনেক কিছু আমাদের কাছে প্রকাশ করে না। গতকালকে সেখানে কিন্তু প্রায় 50 জন আরাকান আর্মির লোককে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তারা গ্রেপ্তার করেছে মানে তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিল। কেন? তারা প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল। এর আগেও কিন্তু সীমান্ত দিয়ে প্রায় 28 কিলোমিটার ভেতরে তারা ঢুকে তারা খাওয়া দাওয়া করেছে, গান বাজনা করে চলে গেছে। অর্থাৎ সীমান্তের একটা বিস্তীর্ণ অঞ্চল সরকার কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না এবং সেখানে নানা ধরনের প্রশিক্ষণ হচ্ছে। অর্থাৎ আমাদের এই সংকটটা বাড়িয়ে তোলা হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং সরকারের গুরুত্বহীনতার কারণে। আমরা ভারত থেকে আসা গুলিতে, আমি আগে যেটা বললাম, আমাদের ভাইরা তারা মৃত্যুবরণ করেছে। একইভাবে আমরা চাই না মিয়ানমার থেকে আসা গুলিতে আমাদের কোনো দিক থেকে আমরা গুলি কোনো চাই দিক না। থেকে চাই না, কিন্তু আমি এখানে দেখি যে ঘটনাগুলোকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে আমাদের যন্ত্রণাটাকে প্রকাশ করি। আমাদের কোথার থেকে গুলি এলো, এখন আমাদের বিবেকের জায়গাটা ওই জায়গায় চলে গেছে, রাজনৈতিক বিবেচনাটা ওই জায়গাটা চলে গেছে যে গুলি ইম্পর্টেন্ট না, গুলি কোথার থেকে এসেছে, কোন বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, তার উপরে ভিত্তি করে আমরা পলিটিক্যাল সিদ্ধান্তগুলো নিচ্ছি। কিন্তু আমার যেটা মনে হয়, আমাদের বিবেচনায় রাখা উচিত আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয়, সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রতিক্রিয়া থাকা দরকার সরকার সেই প্রতিক্রিয়াটা জানাচ্ছে না। অনেক ঘটনা সরকার গোপন করছে এবং এই যে আঞ্চলিক রাজনীতির নানা রকমের খেলার মধ্যে আমরা সম্ভবত একটা যুদ্ধ আয়োজনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছি। ভাই বলেছেন পোশাক শিল্পের কারণে অনেক জায়গায় রাইট, কিন্তু একই সাথে আমি জিজ্ঞেস করি পিটার হাসের যে কোম্পানিটি, পিটার হাস তো আমেরিকার কোনো মানে সরকারি কোনো ব্যক্তি না, তার কোম্পানির কাছ থেকে আমি যখন ওই যে 1 লাখ কোটি টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত গ্রহণ করি, তখন কিন্তু এই কথাটা আর বলার সুযোগ থাকে না যে আমেরিকার সরকার যেহেতু আমাদের ডিউটি ফ্রি সুবিধা দিচ্ছে সেই কারণে আমেরিকার সাথে আমরা চুক্তি করছি। পিটার হাস কিন্তু আমাদেরকে ডিউটি ফ্রি সুবিধাটা দিচ্ছে না। আমরা আমেরিকার বিষয়ক যে স্পেসটাই পাচ্ছি তাদের জন্য অনেক কিছুই করছি এবং এগুলোর বেশিরভাগই আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহে, যেহেতু তার সাথে একটা ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, ভালো সম্পর্ক থাকুক, কিন্তু সেটি দিয়ে আমরা কতটুকু উপকৃত হলাম? আমাদের এই যে গত 3 দিন আগে আমেরিকা যে সিদ্ধান্তটা নিল ডিপোজিট, তো এখান থেকে আমরা বের হতে পারলাম না কেন? সারা পৃথিবীর সব দেশগুলোর উপরে তো আমেরিকা এই সিদ্ধান্ত নেয়নি। আমি আমেরিকাকে এতগুলো সুবিধা দিলাম, কিন্তু আমি তার কাছ থেকে সুবিধা পাবো না কেন? কেবলমাত্র চেষ্টা চলছে চলছে। আমি আপনাকে বলি, আমাদের এখানে মুখরোচক গল্প দিয়ে নানা সময় মুখরোচক গল্প দিয়ে, আপনার মনে নাই আমাদের বিনিয়োগ বোর্ডের যে তরুণকে নিয়ে আসা হয়েছিল, কি ধরনের বেলুন ফুলানো হয়েছিল? কোথায় সেই বিনিয়োগ? কত টাকা বিনিয়োগ এসেছে? সামনে হয়তো সেটি হবে। হ্যাঁ, সেটি হবে। এখানে যদি একটা নিরপেক্ষ নির্বাচন না হয়, এখানে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, এখানে যদি নিরাপত্তা নিশ্চিত আপনি করতে না পারেন, বিদেশিরা আসবে ব্যবসা করার জন্য, তার যে বিনিয়োগ সেটি যদি নিশ্চিত না হয়, মব গিয়ে সেখানে হামলা করবে, তার শ্রমিককে পেটাবে, আগুন ধরিয়ে দিবে, এই ধরনের এনভায়রনমেন্ট যদি থাকে এবং ডক্টর ইউনূস যদি আরও 10 বছরও সত্যি থাকেন যে হাইপটা তোলা হয়েছে স্যারকে 10 বছর চাই, 1 পয়সাও বিনিয়োগ এখানে আসবে না। সেটি দুঃখজনক। আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের দেশের বিনিয়োগ না আসুক, বরং অবশ্যই। আমি তারিক ভাইকে দিয়ে শেষ করতে চাই। আজকে একটি বক্তব্য দেখলাম ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন বলেছেন,
12 তারিখ পর্যন্ত আমরা দেখতে চাই, 12 তারিখের পরে যদি আমাদের এখানে সশরীরে উপস্থিত হয়ে এখানে স্বাভাবিক রাজনীতির চর্চা করতে দেয়া না হয়, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, আমার জাতীয়তাবাদী ছাত্রদল যদি রাজনীতি করতে না পারে, এই ফরিদপুর মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। একজন রাজনীতিবিদ হিসেবে আসলে এই ধরনের বক্তব্য কি আসলে পুরাতন ঘটনাগুলো কি মনে করিয়ে দেয় কিনা? আপনি একজন রাজনীতিবিদ, যেহেতু সেইটাই আপনাকে এই প্রশ্নটা করি। শুধু এই বক্তব্যই তো নয়, এই রকমের প্রতিদিন প্রতিটা এলাকা থেকে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যগুলি আসছে। তারা আগের সুরে কথা বলছেন, হুমকির সুরে কথা বলছেন, মানুষের উপর জুলুমের কথা প্রকাশ্যে সদম্ভে বলছেন। এই যদি হয় নতুন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য, তাহলে আমাদের এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলার নাই। তবে মনে রাখতে হবে, এইভাবে বক্তব্য দিয়ে পার পাওয়া যাবে না। মানুষ এখন অনেক বেশি সচেতন এবং মানুষ আবার রুখে দাঁড়াবে। এটি কিন্তু শুধু আমি একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের একই ধরনের আচরণ দেখা যাচ্ছে। এই আচরণ অপ্রত্যাশিত, এই আচরণ ভয়ঙ্কর। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ নতুন কোনো ফেসিবাদকে আবার গ্রহণ করবে না, সেটা যেই হোক। যদি মনে করে থাকে, এই দুঃস্বপ্ন দেখে থাকে যে আবারও দেশ তো আমাদের হাতে এখন, এটা যদি কেউ মনে করে থাকে, এটা তারা ভুল ভাবছেন। তারা চ্যালেঞ্জের শিকার হবেন, সকল জায়গা থেকে চ্যালেঞ্জের শিকার হবেন। মানুষ মানে পেয়ে হারানোর যে বেদনা, এই বেদনা সহকারে তখন এগুলিকে তারা চ্যালেঞ্জ করবে। অতএব আগের মতো নির্দ্বিধায় তারা পার পেয়ে যাবেন, বিষয়টা এমন ভাবাটা ভুল হবে। জি, আমি শেষ করব শরীফ ভাইকে দিয়ে, এই সংস্কৃতি থেকে আসলে বের হওয়া কিভাবে সম্ভব? এই সংস্কৃতি থেকে বের হতে হলে প্রথমে রাজনৈতিক দলকে একটা অনুধাবন করতে হবে যে আমরা এখানে একটা পরিবর্তনের জন্য একটা অভ্যুত্থান করেছিলাম। দলগুলো যদি এই সংস্কৃতি থেকে নিজেকে মুক্ত করতে না চেষ্টা করে, তাহলে আপনি ওই চাপিয়ে দিয়ে, সরকারকে দিয়ে, পুলিশ দেখিয়ে এটি পারবেন না। কাগজে কলমে অনেক নিয়ম কানুন করেও হবে না। আপনি সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত দেখবেন, একটা ভিন্নমত প্রকাশের নামে নারী, শিশু, আদিবাসী থেকে শুরু করে মুক্তিযোদ্ধার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষকে কি অশ্লীল ভাষায় যে আক্রমণগুলো হয়। এই গণ অভ্যুত্থান আমাদের যে পরিবর্তনের কথা ছিল, আমরা সংস্কৃতি কি 1 ইঞ্চি এগোতে পেরেছি? আমরা পারিনি। অর্থাৎ আমাদের এখানে রেজিম চেঞ্জ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি পরিবর্তন হয়নি। আমি এখনো আপনার বাড়িতে গিয়ে বলছি, আমাকে ভোট দিলে আপনাকে বেহেশতে নিয়ে যাব, এবং সেটি নিয়ে আবার মারামারি করছি। অর্থাৎ এই যে ধর্ম ব্যবসা থেকে শুরু করে মুক্তিযুদ্ধকে ছোট করা, কখনো কখনো এটিকে আবার ব্যবসার উপকরণ বানানো, নারী শিশুর থেকে শুরু করে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করা, এবং সব কিছু নির্ভর করছে সরকারের অদক্ষতা, সরকারের দুর্বলতা এবং সরকারের সমন্বয়হীনতার কারণে। নিশ্চয়ই সরকার সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে। সামনের সময়গুলো আমরা ভালো দেখতে চাই সবসময়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।